দিনটা শুক্রবার। ভোরের আলো ফুটেছে, ঘড়ির কাঁটা সকাল ৮টায় ছুটছে। চারিপাশের পশু পাখি গাছপালা সব জেগে উঠেছে। ব্যস্ত শহরের ব্যস্ত মানুষ নিত্যদিনের কাজের জায়গায় ছুটছে। আশেপাশে শোনা যাচ্ছে মানুষের কোলাহল। শিকদার বাড়িতে চলছে বিয়ের তোড়জোড়। আনোয়ার সাহেব, রিসাত সাহেব রান্নার দিকটা দেখছেন। মিনা বেগম, হাসি বেগম সকলের জন্য চা বানাচ্ছেন। খুশি বেগম টেবিলে বসে নিজের মেয়েকে খাইয়ে দিচ্ছেন। বাড়ির ছোট্টরা গার্ডেনে ছুটছে। গেটের সামনে বড় করে লেখা মায়েশা ওয়েটস নয়ন। পুরো বাড়ি আনন্দে ভরে উঠেছে। সকাল থেকে মায়েশার মন খারাপ। সুমুরা সবাই মায়েশার পাশেই আছে। মিনা বেগম, হাসি বেগম, রিহান কিছুক্ষণ পর পর বোনকে এসে বোঝাচ্ছে। মায়েশা তবু মন খারাপ করে বসে আছে। মায়েশা সকাল থেকে কিছুই খায়নি। মিনা বেগম কিছুক্ষণ পর পর এসে মেয়েকে খাবারের জন্য বলছে। আনোয়ার সাহেব মেয়ের সামনে খুব একটা আসেন না। মেয়ের সামনে এলেই তার কঠিন হৃদয় নরম হয়ে যায়, চোখে পানি আসে। সুমু মায়েশার অবস্থা দেখে অনেক কষ্ট পাচ্ছে আর নিজের কথা ভাবছে। একদিন তো তার জীবনেও এমন দিন আসবে, তাকেও চলে যেতে হবে। আশাবানু এলেন নাতনির রুমে। তার পাশে রাইসা, হাতে খাবার ট্রে। আশাবানু এসে নাতনির পাশে বসলেন। নাতনি চিবুক ছুঁয়ে চুমু খেলেন। মায়েশা আদুরে ছোঁয়া পেয়ে দাদিকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। আশাবানু নাতনির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কাঁদিস না বোন, আয় খেয়ে নে, আমি তোকে খাইয়ে দিচ্ছি। দাদির হাতে খাবি না তুই? শান্ত হয়ে বস। মায়েশা চোখে জল মুছে আশাবানুকে ছেড়ে উঠে বসলো। আশাবানু খাবারের লোকমা মায়েশার মুখে তুলে দিতে লাগলেন। মায়েশা চুপ করে খেয়ে যাচ্ছে। খাবার চিবোতে চিবোতে হেঁচকি তুলছে। আশাবানু নাতনিকে খাইয়ে দিয়ে চলে গেলেন। সুমুরা মায়েশার সাথে বসে গল্প করছে। হঠাৎ সুমুর ফোনে মেসেজ এলো। ফোনটা হাতে নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। ইফতিয়া সুমুর যাওয়ার দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে। সুমু রান্নাঘরে এসে এক কাপ চা আর খাবার নিয়ে চলে গেল কাঙ্ক্ষিত রুমের সামনে এসে দরজায় নক করলো। ভেতর থেকে পারমিশন পেয়ে রুমে ঢুকলো। শেহরাজ টেবিলের উপর বসে কারোর সাথে টেক্সট করছে। সুমু খাবারের ট্রেটা টেবিলের উপর রাখলো। শেহরাজ উঠে গিয়ে হাত ধুয়ে আসলো। এসে চেয়ারে বসে খাবার খেতে লাগলো। সুমু মনের সব ভয়কে সরিয়ে বলল, আপনি তো কখনো বললেন না আমি চাটা কেমন বানাই। শেহরাজ খেতে খেতে জবাব দিল, ভালোই। সুমুর ঠোঁটে হাসির ঝলক দেখা গেল। ঠোঁটে হাসি রেখেই বলল, আজ তো মাইশা আপুর বিয়ে। আপু সকাল থেকে কত কান্না করছে। কেন? বারে আপুর আজ বিয়ে হয়ে গেলে তো আপু আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে, তাই কাছে। তাহলে বিয়ে করেছো কেন? সুমু ভ্রুকুচকে বলল, বিয়ে তো প্রকৃতির নিয়ম। মেয়েরা তো সারা জীবন বাবার বাড়ি থাকতে পারে না। মেয়েদের জন্মই হয় পরের বাড়ি যাবার জন্য। যেমন একদিন আমি তো। কথাটা শেষ করলো না সুমু। ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে বলে দাঁত দিয়ে জিহ্বায় কামড় দিল। শেহরাজ সুমুর দিকে তাকিয়ে বলল। তুই তো কি? সুমু লজ্জা লজ্জা মুখ করে বলল, কিছু না। কথাটা বলে খালি প্লেটগুলো হাতে নিয়ে রুম ত্যাগ করলো। শেহরাজ সুমুর লজ্জা নিয়ে পালিয়ে যাওয়া দেখে আলতো হাসলো। পকেট থেকে ফোন বের করে স্যান্ডিকে কল করলো। পার্লারের মেয়েরা এসে মায়েশাকে সাজিয়েছে। মেরুন কালারের গর্জিয়াস লেহেঙ্গা পরানো হয়েছে মায়েশাকে। মাথায় খোপা করে তার মধ্যে লাল গোলাপ লাগিয়ে দেওয়া হয়েছে। গায়ে ভারী গয়না পড়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে মায়েশা। মায়েশার রুমে রেডি হচ্ছে সুমু। পার্লারে মেয়ে দিয়ে সাজেনি সুমু। তার হেভি মেকআপ একদম ভালো লাগে না, তাই নিজে একাই সাজছে। কালো রঙের গর্জিয়াস লেহেঙ্গা পরেছে সুমু। ডান হাতে সিম্পল ব্রেসলেট পরা আর বা হাতে কালো কাচের চুড়ি। চুলগুলো স্ট্রেট করে মাথার মাঝে সিথি করে ছেড়ে রাখা। সিথির উপর সাদা পাথরে সিম্পল টিকলি পরা। কানে সেম ডিজাইনের কানের দুল পরা। কপালে সাদা পাথরের টিপ পরা। গলায় একই ডিজাইনের নেকলেস পরা। কোমরে সাদা পাথরের বিছা পরা। চোখে কাজল আর ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক পরেছে। এটা সুমুর সাজ। মায়েশা আয়নার সামনে থেকে সরে সুমুর সামনে এসে দাঁড়ালো। সুমুর চিবুক ছুঁয়ে চুমু খেয়ে বলল, তোকেও তো ভারী মিষ্টি দেখতে লাগছে। আজ তো সবাই আমাকে রেখে তোকেই দেখবে। সুমুর লজ্জায় মাথা নামিয়ে নিয়ে বলল, তোমাকেও খুব সুন্দর লাগছে আপু। নয়ন ভাইয়া আজ তোমার দিক থেকে চোখ সরাতে পারবে না। এবার মায়েশাও লজ্জা পেয়ে গেল। সুমু মায়েশাকে বিছানায় বসিয়ে দিয়ে বলল, তুমি বসো আপু, আমি দেখে আসি সকলে রেডি হয়েছে কিনা। করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল সুমু। হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছিল সুমু। অগত্যা ব্যক্তির জামা খামচে ধরে চোখ মুখ খিচে বন্ধ করে আছে সুমু। সামনে থাকা মানুষটা সারা শব্দ না পেয়ে চোখ পিটপিট করে তাকালো সুমু। আজ সুমু কত নম্বর ক্রাশ খেলো জানা নেই সুমুর। নির্লজ্জের মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল সামনে থাকা সুদর্শন পুরুষের দিকে। কালো সুটবুট পরে একদম পাক্কা জেন্টেলম্যান সেজে বেরিয়েছে। চুলগুলো জেল দিয়ে সেট করে রাখা। নাকে এলো সেই পরিচিত পারফিউমের ঘ্রাণ। শেহরাজের এক হাত সুমুর কোমরে আর অন্য হাত দিয়ে নিজের ফোন ধরে আছে। দুজনে একে অপরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ মানুষের চিৎকারের আওয়াজে ধ্যান ভাঙে দুজনেই চটজলদি সোজা হয়ে দাঁড়ায়। সুমু লজ্জায় লাল হয়ে গেছে। কোনো মতে নিজেকে সামলে সরি বলে পালাচ্ছিল। হঠাৎ সুমুর হাতে টান পড়লো। পেছনে তাকিয়ে দেখলো খান সাহেব তার হাত ধরে আছে। শেহরাজ ঘুরে না দাঁড়িয়ে সুমুকে টেনে সামনে এনে প্রশ্ন করলো, কোথায় যাচ্ছ?
সুমু আমতা করে বলল। বর এসেছে তাই নিচে যাচ্ছিলাম। শেহরাজ এক ভ্রু উঁচু করে বলল। বর এসেছে বুঝলাম, কিন্তু তোমার নিচে যাওয়ার কারণটা কি বুঝলাম না। তুমি নিচে গিয়ে কি করবে? মানে তোমার নিচে গিয়ে কি কাজ? সুমু মুখে হাসি রেখে বলল। বারে গেট ধরবো না? গেট ধরার অনেক মানুষ আছে, তোমাকে যেতে হবে না। সুমু মুখ কালো করে বলল। আমাকে কেন যেতে হবে না? আমি যাবই, আপনি আমার হাত ছাড়ুন। শেহরাজের কপালের মাঝে কয়েকটা ভাঁজ পড়ল, কপাল কুঁচকে বলল। আমি যখন বলেছি না মানে না। সুমু একটু উচ্চস্বরে বলল। কেন যাব না সেটা তো বলবেন। শেহরাজ হালকা রাগ দেখিয়ে বলল। শেহরাজ খানের কাছে কৈফিয়ত চাইছো মেয়ে? 2 দিন ভালো করে কথা বলেছি বলে খুব সাহস বেড়ে গেছে তাই না? শেহরাজের কথা শুনে সুমু আর নিজের অভিনয় করা রাগটা ধরে রাখতে পারল না, গলার স্বর নিচে নামিয়ে আমতা করে বলল। একটু গেলে কি হবে? শেহরাজের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। হাতের বাঁধন শক্ত করে টানতে টানতে রুমে নিয়ে গিয়ে সুমুকে ছুঁড়ে মারল বেডের উপর। দরজা লক করে দিয়ে দাঁত চেপে বলল। শেহরাজ খান যখন বলেছে তুমি নিচে যাবে না মানে যাবে না। সুমু আমতা করে বলল। গেট ধরলে বরের বাড়ির লোক টাকা দেয়, আমিও পেতাম। আপনার জন্য আমি টাকা পাবো না? সামিয়া, নাজমিন, রাইফ, তিশা, রাইসা, ইফতিয়া ওরা সবাই পাবে, শুধু আমি পাবো না। শেহরাজ পকেট থেকে নিজের ওয়ালেটটা বের করলো। ওয়ালেট বের করে 5,000 টাকা সুমুর দিকে বাড়িয়ে দিয়ে বলল। এই নাও, এখানে সব তোমার, আর লাগলে বলো, রায়নকে দিয়ে সব তুলে আনছি। সুমু একবার শেহরাজের হাতের দিকে তো একবার শেহরাজের মুখের দিকে তাকিয়ে বলল। আপনার টাকা আমি কেন নিব? আপনার টাকা আমি নিব না, আপনি আমাকে যেতে দিন, আমি নিচে যাব। শেহরাজের ধৈর্যের বাদ মুহূর্তে রাগে পরিণত হলো। রাগ দেখিয়ে বলল। নিচে অনেক ছেলে আছে, তাই তুমি নিচে নামবে না। শেহরাজের মুখ থেকে এমন কথা শুনে সুমু একটু অবাক হলো, সাথে মাথায় একটা দুষ্টু বুদ্ধি আটলো। ইচ্ছে করে অনেক আগ্রহ দেখিয়ে বলল। সত্যি অনেক ছেলেরা এসেছে? তাহলে তো আমি যাবই। আচ্ছা, ছেলেগুলি কি অনেক সুন্দর দেখতে? আপনি তাদের দেখেছেন? শেহরাজ আর নিজের রাগ কন্ট্রোল করে রাখতে পারলো না। হ্যাঁচকা টান দিয়ে সুমুকে বেড থেকে তুলে দেয়ালের সাথে 2 হাতে চেপে ধরলো। মুহূর্তে কাঁচের চুড়িগুলো ভেঙে সুমুর হাত কেটে গেল। গলগল করে রক্ত বের হতে শুরু করলো। কাঁচের চুরির টুকরোগুলো মেঝেতে শব্দ করে পড়ল। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটলো যে সুমুর মস্তিষ্ক বুঝে উঠতে পারল না। ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে রাখলো। ওষ্ঠ তিত্তির করে কাঁপছে সুমুর। শেহরাজ সুমুর ভয়টাকে পাত্তা দিল না। সুমুর অনুভূতিগুলোকে আজ আর বোঝার চেষ্টা করলো না। রাগে শরীর জ্বলছে শেহরাজের। সুমুর 2 হাত আরো শক্ত করে চেপে ধরলো। সে ব্যথায় আহ করে মৃদু আওয়াজ করলো সুমু। শেহরাজ সুমুর দিকে অগ্নিদৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। মুহূর্তে সুমুর এক হাত ছেড়ে গলার নেকলেসটা টান দিয়ে ছিঁড়ে ফেললো। পুনরায় আবারও হাত চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল। জ্যান্ত মাটিতে পুঁতি ফেলবো। ছেলেদের সামনে যাওয়ার শখ খুব, তাই না? ছেলেদের সামনে নিজেকে শো অফ করতে খুব ভালো লাগে, তাই না? তা ওই সব ছেলের সামনে নিজেকে শো অফ করতে পারলে তা আমি কেন বাদ যাবো? আমার সামনে একটু নিজেকে শো অফ করো। লুক অ্যাট মি, দেখো আমার দিকে সুমু। আমি কোনো অংশ কম না। উল্টো আমার মতো এত পারফেক্ট হাজব্যান্ড ছেলে তুমি সারা জীবন তপস্যা করলেও পাবে না। দ্য ওয়ার্ল্ড ফেমাস শেহরাজ খান, লাখো মেয়েদের হার্ট থ্রোব। তোমাকে সুযোগ দিচ্ছি, সত্যি বলছি সুমু। একটা বার এই সুযোগটাতে রাজি হয়ে দেখো, খুশি করে দেবো তোমায়। এমনভাবে খুশি করব ভবিষ্যতে আর কোনোদিন কোনো ছেলের সামনে যাওয়ার কথা মাথায় আনাতে দূরের কথা, কোনো ছেলের নামটা পর্যন্ত নেওয়ার সাহস পাবে না তুমি। হাতের ব্যথায় বন্ধ চোখ নিয়ে অনবরত পানি পড়ছে সুমুর। নিজের সম্পর্কে এমন জঘন্য কথা শুনে লজ্জায় অপমানে মরে যেতে ইচ্ছা করছে তার। শেহরাজ আর সুমুর মধ্যে 1 ইঞ্চিও দূরত্ব নেই। ভয়ে সুমুর গলা শুকিয়ে কাঠ। সুমু জিহবা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। এই দৃশ্য দেখে শেহরাজ বেসামাল হয়ে গেল। নিজের ওষ্ঠদ্বয় এগিয়ে নিতে লাগলো। তিরতির করে কাঁপতে থাকা সদ্য ভিজিয়ে নেওয়া ওই ওষ্ঠদ্বয়ের দিকে। হাতের ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠল সুমু। সম্মতি ফিরল শেহরাজের। মাত্রই সে কি করতে যাচ্ছিল ওইটা ভেবে সুমুকে ছেড়ে সরে আসলো। নিজেকে সামলে বলল। টাকাগুলো রেখে দাও। শেহরাজ খান কাউকে কিছু দিলে আর সেটা ফেরত নেয় না। কথাটা বলে আর 1 মিনিটও দাঁড়ালো না শেহরাজ। হনহনিয়ে রুমের দরজা খুলে বেরিয়ে যাচ্ছিল সে। শেহরাজ রুমের চৌকাঠ পেরোতেই সুমু বলল। আমি নিব না আপনার টাকা। কথাটা শেহরাজের কান পর্যন্ত আসতে শেহরাজ বাঁকা হাসলো, বিড়বিড়িয়ে বলল। শুধু টাকা কেন, আজ যেমন তুমি মুখ বুঝে আমার দেওয়া আঘাত সহ্য করলে, ঠিক এইভাবে একদিন তুমি স্বেচ্ছায় আমার দেওয়া আদরের চিহ্ন নিজের শরীরের প্রতি স্থানে বই নিয়ে বেরোবে। শুধু আমার চিহ্ন না, আমার দেওয়া স্পর্শ তুমি স্বেচ্ছায় নিজের শরীরে পুশ করতে দিবে এবং স্বেচ্ছায় আমার ভবিষ্যৎ বাচ্চাকে নিজের গর্ভে ধারণ করবে। শুধু সঠিক সময়ের অপেক্ষা। কথাগুলো মনে মনে বলে নিচে চলে গেল শেহরাজ। শেহরাজের যাওয়ার পানে তাকিয়ে রইল সুমু। মাইশাকে স্টেজে নিয়ে যাওয়া হয়েছে, বিয়ে পড়ানো শুরু হয়েছে। আইয়ুব নাজমিনের পিছে পিছে ঘুরছে। রাহিন ও সামিয়াকে নজরে নজরে রাখছে। শেহরাজ নিচে এসে বাকি বন্ধুদের সাথে বসে আছে, কিন্তু মন পড়ে আছে সুমুর কাছে। কাজী সাহেব মাইশাকে
কবুল বলতে বলছে, কিন্তু মাইশা কিছুতেই কবুল বলছে না। মাইশার বান্ধবীরা বারবার মাইশাকে কবুল বলতে বলছে, তবুও মাইশা চুপ করে আছে। নয়ন আরে আরে মাইশার দিকে তাকাচ্ছে। মাইশা কবুল বলছে না বলে নয়ন নিজের হাতটা মাইশার হাতের উপর রাখলো। ব্যাস, এতেই মাইশা ভরসা পেল। ধীরে ধীরে 3 কবুল বলল। সকলে একসাথে আলহামদুলিল্লাহ বলে উঠল। এইবার কাজী নয়নকে বলতে বলল। নয়ন বেশি সময় নিল না, ফটাফট কবুল বলে দিল। সকলে আবারও আলহামদুলিল্লাহ বলল। মাইশা আর নয়নকে রেজিস্ট্রি পেপারে সাইন করতে দেওয়া হলো। দুজনের সময় না নিয়ে সাইন করে দিল। মৌলভী সাহেব নতুন বর আর কনের জন্য দোয়া করলেন। সকলে একসাথে তাদের জন্য দোয়া করলো। বিয়ে পড়ানো শেষ হবার সাথে সাথে শেহরাজ উঠে বাড়ির ভেতরে চলে গেল। রুমে এসে দেখলো সুমু ব্যালকনিতে দাঁড়িয়ে বাহিরে গার্ডেনের দিকে তাকিয়ে আছে, হয়তো বিয়ে পড়ানো দেখছে। শেহরাজ সুমুর পাশে এসে দাঁড়ালো। সুমু পিছনে কারো উপস্থিতি টের পেয়ে চোখের পানি মুছলো। শেহরাজ সুমুর হাত ধরে টেনে নিয়ে বেডের উপর বসালো। ফার্স্ট এডের বক্স এনে সুমুর হাতে খুব যত্ন করে ঔষধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। সুমুর উদ্দেশ্যে বলল। উঠে দাও। সুমুর কথা মানে না বুঝে আহাম্মকের মতো তাকিয়ে রইল। শেহরাজ সুমুর হাত ধরে পিছন ঘুরিয়ে দাঁড় করালো। হাত দিয়ে সুমুর চুল সরিয়ে গলার পিছনে ক্ষত জায়গাটায় হাত রাখলো। শেহরাজের হাতের নরম স্পর্শে কেঁপে উঠল সুমু। মুহূর্তে চোখ বন্ধ করে ফেললো। সুমুর অস্বস্তি বুঝে শেহরাজ দ্রুত মলম লাগিয়ে দিল। চুলগুলোকে আবারও পুনরায় জায়গা মতো রেখে দিয়ে বলল, সরি। একটু থেমে আবারও বলল। নিচে যাবে? পরের কথাটা সুমুর কান অব্দি গেল না। আহাম্মকের মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তার খান সাহেবের দিকে। শেহরাজের সরি শব্দটাতে কি আছে জানে না সুমু। মুহূর্তে সব রাগ অভিমান সুমুর গোলে পানি হয়ে গেল। শেহরাজ আবারও বলল। নিচে যাবে? হুঁশ ফিরল সুমু। নিজের অজান্তেই বলল সে। শেহরাজ ফার্স্ট এডের বক্সটা জায়গা মতো রেখে সুমুকে নিয়ে চলল গার্ডেনের উদ্দেশ্যে। গার্ডেনে আসতেই সামিয়া আর নাজমিন সুমুর সামনে এসে দাঁড়ালো। শেহরাজ ওদের পাশ কেটে চলে গেল বন্ধুদের দিকে। সামিয়া বলল, আমার মাথায় একটু ব্যথা করছিল, তাই ঘরে ছিলাম। নাজমিন সুমুর হাত দেখে বলল, তোমার হাতে কি হয়েছে আপু? সুমু পড়ল মহাবিপদে। এরা দুজন একের পর এক প্রশ্ন করেই চলেছে, না জানি আরো কে কে প্রশ্ন করবে। কথাগুলো মনে মনে বলে মুখে বলল, বরযাত্রী এসেছে শুনে দৌড়ে আসছিলাম, তখন দেয়ালের সাথে হাতে ধাক্কা লেগে চুড়ি ভেঙে হাত কেটে গেছে। এখন ঠিক আছে, ঔষধ লাগিয়ে নিয়েছি। আপু ফটো সেশন হবে এখন, চলো। সুমু চলে গেল স্টেজের দিকে। মাইশারা ফটো সেশন করছে। একে একে সকলের ফটো সেশন করা শেষ। মাইশা সব বোনদের নিয়ে পিক তুলবে। সকলকে স্টেজের উপর ডাকলো। সুমুরা উঠে এলো স্টেজের উপর। মাইশা সুমুকে হাতের কথা জিজ্ঞাসা করলো। সুমু একই উত্তর দিল। মাইশা বলল, কত বড় হয়ে গিয়েছিস সুমু, এখনো বাচ্চাদের মতো করিস? নিজের খেয়ালটাও ঠিক মতো রাখতে পারিস না? আয় আমার পাশে দাঁড়া। সুমু গিয়ে মাইশার পাশে দাঁড়ালো। ক্যামেরাম্যান কয়েকটা ফটো তুলে নিল। মাইশা সব শেষে নিজের ভাইদের ডাকলো। রাহিন সহ রাহিনের সব ফ্রেন্ডরা উঠে এলো শারবাজ ছাড়া। শেহরাজ শারবাজকে কিছু একটা বলে স্টেজে উঠে এলো, গিয়ে দাঁড়ালো সুমুর পাশে। সুমু শেহরাজের দিকে ঘাড় কাত করে মাথা উঁচু করে তাকালো। শেহরাজও সুমুর দিকে তাকালো। এমন সময় শাবরাজ দুজনকে ক্যামেরা বন্দি করলো। আরও কিছু ওদের দুজনার আলাদা পিক নিয়ে নিজেও স্টেজের উপর উঠে এলো। ক্যামেরাম্যান সকলকে একসাথে ক্যামেরা বন্দি করলো। ইফতিয়া জ্বলে পুড়ে যাচ্ছে শেহরাজ আর সুমুকে পাশাপাশি দাঁড়াতে দেখে। শুধু নিজের মায়ের নিষেধাজ্ঞার জন্য কিছু করতে পারছে না সে। আইয়ুব আর রাহিনও চালাকি করে শারবাজকে দিয়ে তাদের প্রিয়তমাদের সাথে আলাদাভাবে ফটো তুললো। মাইশা নিজের ফুল ফ্যামিলির সাথে নিজেকে ক্যামেরা বন্দি করলো। ফটো সেশন শেষে বর আর কনেকে একসাথে খেতে দেওয়া হলো, সাথে বরযাত্রী সবাইকেও দেওয়া হলো। বরযাত্রীর শেষে বাকি সবাইকে খেতে বসানো হলো। সকলের খাওয়া শেষ হলো। এবার মাইশার বিদায়ের পালা। আনোয়ার সাহেব মেয়েকে জামাইয়ের হাতে তুলে দিল। মাইশা অনবরত কেঁদেই চলেছে। আনোয়ার সাহেব নিজের মেয়েকে জামাইয়ের হাতে তুলে দিয়ে মেয়ে জামাইকে একসাথে জড়িয়ে ধরে বাড়ির ভেতর চলে গেলেন। যেতে যেতে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল তার চোখ থেকে। মিনা বেগম কেঁদেই চলেছেন। হাসি বেগম, খুশি বেগম তাকে সান্ত্বনা দিচ্ছেন। মাইশা রাহিনের সামনে গেল। রাহিন বোনের সামনে নিজেকে সামনে রাখতে পারল না, বোনকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আইয়ুবরা তাকে সামলাচ্ছে। রাহিনের কান্না দেখে সামিয়ার খুব মায়া হলো। পানির গ্লাস এগিয়ে দিল রাহিনের দিকে। রাহিন প্রেয়সীর মুখে দিকে তাকিয়ে পানিটা পান করলো। আইয়ুবরা সরে আসলো ওদের দুজনকে স্পেস দিয়ে। সামিয়া রাহিনকে শান্ত করলো। মাইশা এসে একে একে সকলের থেকে বিদায় নিয়ে চলে গেল। আত্মীয়রাও বিদায় নিল। সকলকে বিদায় দিতে দিতে রাত 8টা বেজে গেল। আত্মীয়রা সবাই চলে গেছেন। শিকদার বাড়ি এখন ফাঁকা। শুধু সুমুরা, ইফতিরা আর রাহিনের ফ্রেন্ডরা আছে। সকলে হালকা খাবার খেয়ে শুয়ে পড়লো। সকলে অনেক টায়ার্ড, তাই এই সকলে ঘুমিয়ে পড়লো তাড়াতাড়ি। শুধু একটা রুমের আলো জ্বলছে। তারা জঘন্য প্ল্যান করতে ব্যস্ত। মাঝে কেটে গেছে একটা দিন। আজ মাইশাকে সকলে মিলে
আনতে যাবে। নয়নদের বাড়িতে বউ ভাতে রিসেপশন আছে আজ। খুশি বেগম হাসি বেগম হাতে হাতে নাস্তা বানাচ্ছেন, মিনা বেগম সকলকে নাস্তা সার্ভ করছেন। আনোয়ার সাহেব, রিসাত সাহেব, ইফতিয়াক সাহেব, শামীম সাহেব বসে খাচ্ছেন। আনোয়ার সাহেব খাওয়া শেষ করে সকলকে তাড়াতাড়ি নাস্তা করে মাইশাদের বাড়ি যাওয়ার জন্য রেডি হতে বলে চলে গেলেন বাজারের উদ্দেশ্যে। বাড়ির বড়রা খেয়ে উঠতে ছোটরা এসে বসলো। রাহিন ও তার সব ফ্রেন্ডরাও এসেছে। সুমু, সামিয়া, নাজবিন, তিশা আর রাহিনের ফ্রেন্ডরা বসলো খেতে। রাইফ বাড়িতে নেই, মাইশার শ্বশুর বাড়িতে। সে ইফতিয়াকে খুশি বেগম খাইয়ে দিবেন, তাই সে এখন সোফায় বসে টিভি দেখছে। সুমু আর শেহরাজ মুখোমুখি একে অপরের বিপরীতে বসে আছে। সুমু খাবারের মাঝে আড়ে আড়ে অনেকবার শেহরাজের দিকে তাকিয়েছে, কিন্তু শেহরাজের সেদিকে কোনো হেলদোল নেই। সে আপন মনে দক্ষ হাতে স্পুন দিয়ে খাবার মুখে তুলছে। আইয়ুবরা খেতে খেতে টুকটাক কথা বলছে। সকলে খেয়ে রেডি হতে চলে গেল। আনোয়ার সাহেব, মিনা বেগম, হাসি বেগম আর আশাবানু যাবেন না। আনোয়ার সাহেবের মতে সকলে চলে গেলে বাড়ি ফাঁকা হয়ে যাবে। জামাই আসবে, বাজার করতে হবে, অনেক রান্না বান্না করতে হবে, তাই তারা বাসায় থাকবেন। আশাবানুর পায়ের ব্যথা বেড়েছে, তাই তিনি যাবেন না। আনোয়ার সাহেব নাস্তা করে বেরিয়েছেন বাজারের উদ্দেশ্যে। রিসাত সাহেবরাও থাকতে চেয়েছিলেন বাসায়, আনোয়ার সাহেব বারণ করে দিয়েছেন, বলেছেন মেয়ে জামাই আনতে বড়দের যেতে হয়। কথাটা শুনে রিসাত সাহেবরা আর কিছু বলেননি। ঘড়ির কাঁটায় সকাল 10:30। আনোয়ার সাহেব বাজার থেকে চলে এসেছেন। এসেই সকলকে তাড়া দিচ্ছেন তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ার জন্য। একে একে সকলে হাজির হলো ড্রয়িং রুমে। সুমুও নেমে এলো। সুমুর পরনে গোলাপি কালারের সারারা, রোজকারের মতো আজও সিম্পল সাজ। মাথায় সিম্পল টিকলি, কানে আর হাতে সেম ডিজাইনের চুড়ি আর ব্যাচ। গলায় আজ কিছু পরেনি সুমু। চোখে কাজল আর ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। সামিয়ার পরনে কালো কালারের আনারকলি কুর্তা উইথ প্লাজো। নাজমিনের পরনে জ্যাকেট গাউন। তিনজনে একসাথে বাহিরে গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। বাকি সকলে উপস্থিত ড্রয়িং রুমে, শুধু শেহরাজ ছাড়া। রাহিন সকলকে গাড়ির কাছে যেতে বলে শেহরাজের রুমের উদ্দেশ্যে পা বাড়াচ্ছিল, তখনই সিঁড়ি বেয়ে নেমে এলো শেহরাজ। সকলে বাহিরে এসে অলরেডি গাড়িতে উঠে পড়েছে, শুধু শেহরাজ আর রাহিন ওঠেনি। শেহরাজকে আসতে দেখে ইফতিয়া নেমে গেল গাড়ি থেকে। সে আজ শেহরাজের সাথে এক গাড়িতে যাবে। ইফতিয়াকে নামতে দেখে সুমুর আগে অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখলো। শেহরাজ আর রাহিন এগিয়ে আসছে গাড়ির দিকে। আস্তে আস্তে বিষয়টা লক্ষ্য করলো শেহরাজ। পরনে তার ব্ল্যাক ব্লেজার আর হোয়াইট স্নিকার্স। ব্লেজারের প্রতিটা বোতাম খোলা রেখেছে, যার ফলে ভেতরে পরা হোয়াইট টি শার্ট দৃশ্যমান। রোজকারের মতো বা হাতে ব্ল্যাক রোলেক্স ঘড়ি, ডান হাতে কালো ব্যাজ। বা হাতের অনামিকার বুড়ো আঙ্গুলে ব্ল্যাক রিং, ডান কানে তার ব্ল্যাক এয়ারপডস, চোখে ব্ল্যাক সানগ্লাস। হিরোর মতো হেঁটে আসলো গাড়ির কাছে। খুশি বেগম, রাইসা, তিশা, সামিয়া, নাজমিন, সুমু, রিশাদ সাহেব, ইফতিয়াক সাহেব, শামীম সাহেব এক গাড়িতে উঠেছে। শারবাজ, আরবাজ, রিসান, নিহাল, অমিত, সাইফ, রিয়াদ, ফাহিম, আইয়ুব এক গাড়িতে। ইফতিয়াকে নামতে দেখে শেহরাজ রাহিনের কাছে গিয়ে গম্ভীর গলায় বলল, এই নোংরাটা আমাদের গাড়িতে গেলে আমি কোথাও যাব না, সাথে তোর বোনকেও যেতে দেবো না। এই নোংরাটাকে সরিয়ে আমার সুইটহার্টকে আমার গাড়িতে আনার ব্যবস্থা কর। শেহরাজের মুখের দিকে আহাম্মকের মতো এক পলক তাকালো, মনে মনে বলল, এই বন্ধুগুলোর সামনে তার এক তিল পরিমাণও সম্মান নেই, বিশেষ করে এসকের সামনে। এখন তো অন্তত বড় ভাই হিসেবে একটু সম্মান দিতে পারে, তা না বড় ভাইয়ের সামনে তারই ছোট বোনকে অসভ্যের মতো সুইটহার্ট বলে রাখছে। কথাগুলো মনে মনে বললে ইফতিয়াকে বলল, ইফতিয়া, তুই গাড়ি থেকে নেমেছিস কেন? গাড়িতে জায়গা হচ্ছে না ভাইয়া, তাই নেমেছি। রাহিন, সুমু, সামিয়া আর নাজমিনের উদ্দেশ্যে বলল, তোরা তিনজন নেমে আয়। ইফতিয়ার ছোট ফুপুমনির সাথে যাওয়া উচিত, ওর হাতের অবস্থা খুব খারাপ, ও বরং ছোট ফুপুমনির সাথে একই গাড়িতে যাক। ইফতিয়ার মুখটা কালো করে বলল, সমু তো হাতের অবস্থা ভালো না, তাহলে সমু আমাদের সাথে একই গাড়িতে যা। সুমুর হাতের অবস্থা তোর হাতের মতো অত খারাপ না, আর গাড়ি বেশি থাকতে চাপাচাপি করে যাবার তো কোনো মানে নেই। তুই যা, গাড়িতে ওঠ। ইফতিয়া বাধ্য এর আগে গজগজ করতে করতে গাড়িতে উঠল। রিসাদ সাহেব গাড়ি স্টার্ট দিল। গাড়ি বেরিয়ে গেল মেন রোডে। খুশি বেগম চোখের ইশারায় নিজের মেয়েকে শান্ত থাকতে বলেন। সুমু, নাজমিন, সামিয়া গিয়ে বসলো শেহরাজদের গাড়িতে। তখন আইয়ুব আর সারবাজও উঠে বসলো শেহরাজদের গাড়িতে। ওদের উঠতে দেখে রাহিন ভ্রু কুচকে বলল, কিরে তোরা এই গাড়িতে কেন এলি? আইয়ুব দাঁত কপাটি বের করে হেসে বলল, জায়গা হচ্ছিল না তাই চলে এলাম। রাহিন খুব ভালো করে জানে আইয়ুব কেন এই গাড়িতে এসেছে, তাই আর কিছু বলল না। আইয়ুব আর শারবাজ নেমে আসতে নিহালদের গাড়ি ছেড়ে দিয়েছে। এখন শুধু পড়ে আছে শেহরাজদের গাড়ি। শেহরাজকে উঠে বসলো ড্রাইভিং সিটে। রাহিন বসলো শেহরাজদের পাশে। শেহরাজের হাতে রেড বুলের বোতলে একটা চুমুক বসে গাড়ি স্টার্ট করলো। ভিউ মিররটা সমুর দিকে সেট করে নিল। দক্ষ হাতে স্টিয়ারিং ঘোরালো। রাহিন মিউজিক অন করে দিল। শেহরাজ মাঝে মাঝে রেড ব্লু ক্যানের বোতলে চুমুক দিচ্ছে আর আড়ে আড়ে মিররের ভিতর দিয়ে উদাসীন মেয়েটাকে দেখছে। সে যে এখন গাড়ির জানালা দিয়ে প্রকৃতি দেখতে ব্যস্ত। হঠাৎ সুমুর চোখ গেল মিররের দিকে। ওর মনে হলো খান সাহেব এতক্ষণ ওর দিকে তাকিয়েছিল। এবার
সুমুরও কিছু সময় পর পর মিররের দিকে তাকাতে লাগলো। প্রায় 1 ঘন্টা 30 মিনিট ড্রাইভিং এর পর গাড়ি এসে থামলো মাইশা শ্বশুর বাড়ির সামনে। পথে আসতে আসতে আইয়ুব আর নাজবিন অনেকবার ঝগড়া লাগিয়েছে। শেষে শেহরাজ ধমকের স্বরে বলেছিল আর একবার ঝগড়া করলে দুটোকে গাড়ি থেকে নামিয়ে দেব। গাড়ি থেকে নামিয়ে দেবার ভয়ে দুজনের একজন আর মুখ দিয়ে টু শব্দ করেনি। শেহরাজদের গাড়ির সবার শেষে ছাড়লেও মাইশাদের বাড়ি কাছাকাছি আসতে গাড়ির স্পিড বাড়িয়ে দিয়েছিল শেহরাজ। তাই একসাথে গাড়ি মাইশাদের বাড়ির সামনে এসে থেমেছে। গাড়ি থেকে সকলে নামলো। মাইশা শ্বশুর বাড়ির লোকজন তাদের বাড়ির ভেতরে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে এলো। সাথে অনেকগুলো মেয়েও এসেছে। মেয়েগুলোর নজর শেহরাজ আর শেহরাজের ফ্রেন্ডসদের দিকে। শেহরাজের দিকে তাকে মেয়েগুলো মুচকি মুচকি হাসছে। মাইশার শ্বশুর আফজাল সাহেব এসে সকলের সাথে কুশল বিনিময় করে সবাইকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। বড়রা আগে আগে হাঁটছে না ছোটরা পিছিয়ে পিছিয়ে। হঠাৎ একটা মেয়ে এসে শেহরাজের পাশে দাঁড়িয়ে শেহরাজকে ধাক্কা মারতে লাগলো। ব্যাপারটা বুঝতে পেরে শেহরাজ সরে গেল। মেয়েটা ধপাস করে মাটিতে পড়ে গেল। সকলে উচ্চস্বরে হেসে উঠল। ক্রাশের সামনে পড়ে গিয়ে মেয়েটার লজ্জায় মাথা কাটা যাবার অবস্থা। মেয়েটার সাথে একটা মেয়ে এসে তাকে টেনে তুলে বলল, কোথাও ব্যথা পাসনি তো লামিয়া? লামিয়া নামের মেয়েটা নিজের হাত ছাড়িয়ে নিয়ে হনহন করে চলে গেল। বাকি মেয়েগুলো ছুটলো তার পিছু পিছু। সুমুরা সকলে বাড়ির ভেতরে ঢুকলো। মাইশা সকলকে দেখে আনন্দে আত্মহারা। একে একে সকলকে মাইশার সাথে দেখা করলো। পার্টির অধিকাংশ ছেলে মেয়ে শেহরাজকে ঘিরে ধরেছে ফটোগ্রাফ নেবার জন্য। আফজাল সাহেব সকলকে দূরে সরিয়ে দিয়ে বললেন, ওরা মাত্র এসেছে, ওদেরকেও ডিস্টার্ব করো না। শেহরাজের উদ্দেশ্যে বললেন, বাবারা তোমরা এখানে বসো। ক্যাটারিং এর একটা ছেলেকে ডেকে বলল, ওদের শরবত মিষ্টি ফল এনে দাও। শেহরাজ আফজাল সাহেবকে বললেন, আপনি বেশি ব্যস্ত হবেন না আঙ্কেল, আমরা ঠিক আছি, এখন কিচ্ছু খাবো না। আফজাল সাহেব পাত সাধলেন, বললেন, কিছু খাবো না বললে তো শুনবো না বাবা, আজ সব তোমাদের জন্য অ্যারেঞ্জ করা, এখন একটু ফ্রুট জুস অন্তত নাও। আফজাল সাহেবের অনুরোধে শেহরাজ সহ শেহরাজের সব ফ্রেন্ডরা ফ্রুট জুস নিল। বাকিরা সকলে মাইশার কাছে। সুমু মাইশার কাছে গিয়ে বলল, কেমন আছো আপু? মাইশা মুচকি হেসে উত্তর দিল, ভালো, তুই কেমন আছিস? বাকিরা সকলে কেমন আছে? সকলে মাইশার সাথে কথা বলল। আফজাল সাহেব সকলকে নিয়ে গিয়ে চেয়ারে বসালেন। সকলকে ফল মিষ্টি শরবত দিলেন। সামিয়া সুমুকে বলল, মাইশা আপুকে আজ খুব সুন্দর লাগছে, তাই না আপু? সুমু সামিয়ার কথায় মুচকি হেসে মাইশার দিকে তাকালো। মাইশা স্টেজের উপর বসে আছে, পাশে নয়ন ভাইয়া। মাইশার পরনে জ্যাকেট স্টাইলি লেহেঙ্গা, মুখে প্রসাধনীর ছোঁয়া। নয়নের পরনে কালো ব্লেজার। দুজনকে কি অপরূপ সুন্দর লাগছে। দুজনে একসাথে বসে কথা বলছে আর হাসছে। সুমু নয়নের জায়গায় তার খান সাহেবকে আর মাইশার জায়গায় নিজেকে ভাবছে। দৃশ্যটা আনমনে ভেবে মুচকি হাসলো সুমু। লজ্জায় মাথা নামিয়ে শেহরাজের দিকে তাকালো। যে মানুষটা এখন হিরোর মতো ফোনে বসে স্ক্রল করতে ব্যস্ত। শেহরাজের দিক থেকে চোখ সরিয়ে সুমু মাইশার দিকে তাকালো। তখনই চোখ পড়লো লামিয়া নামে মেয়েটার দিকে। মেয়েটা একটু দূরে দাঁড়িয়ে শেহরাজের দিকে তাকিয়ে আছে। মেয়েটার পাশে তখনকার মেয়েগুলো আছে। সুমুর রাগ হলো ভীষণ। তবে এটা মাইশা আপুর শ্বশুর বাড়ি, এইখানে কিছু করতে পারবে না সুমু। কথাগুলো ভাবতে ভাবতে আনমনে টেবিল থেকে ফ্রুট জুসটা নিতে গেল সুমু। তখনই হাতের ধাক্কা লেগে ফলের রসটা সুমুর ড্রেসের উপর পড়লো খানিকটা। সুমু চট করে উঠে দাঁড়ালো। উঠে মাইশার কাছে গিয়ে ওয়াশরুমটা কোন দিকে জেনে নিয়ে ওয়াশরুমে যাবার উদ্দেশ্যে পা বাড়াচ্ছিল। তখনই সামনে এসে দাঁড়ালো লামিয়া নামের মেয়েটা। ঠোঁটে তার মুচকি হাসি। মেয়েটা দেখতেও সুন্দর, তবে এই সৌন্দর্যে সুমুর কাছে বিষাক্ত মনে হলো। মেয়েটা ঠোঁটে হাসি রেখেই বলল, তোমার নাম কি? সুমু ভদ্রতা সূচক আলতো হেসে উত্তর দিল, শেখ সুমাইয়া জাহান। মেয়েটি হেসে বলল, আমি লামিয়া, তোমার মায়ের সাপুর মামাতো ননদ। তুমি নিশ্চয়ই ওয়াশরুমে যাবে, এসো আমার সাথে, আমি তোমাকে ওয়াশরুমে নিয়ে যাচ্ছি। সুমু আর কোনো কথা না বলে লামিয়া নামের মেয়েটার সাথে চলে গেল। মেয়েটা সুমুকে ওয়াশরুম দেখিয়ে দিল। সুমু ওয়াশরুমের ভিতরে গিয়ে ফ্রুট জুস পড়া জায়গাটা ক্লিন করে নিল। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখলো মেয়েটা এখনো দাঁড়িয়ে আছে। সুমু কিছুটা অবাক হলো। মেয়েটা সুমুর দিকে তাকিয়ে হেসে বলল, হয়ে গেছে তোমার? সুমু আলতো হেসে মেয়েটার প্রশ্নকে এড়িয়ে গিয়ে বলল, আপনি কি কিছু বলতে চান? মেয়েটা হাসি মুখে হ্যাঁ বলল। সুমু জিজ্ঞাসা সূচক ভঙ্গিমায় তাকিয়ে রইল মেয়েটার দিকে। মেয়েটা একটু সময় নিয়ে বলল, তুমি আর শেহরাজ খান একই বাড়িতে থাকো? এমন প্রশ্ন শুনে সুমুর ভ্রু কুঁচকে গেল। মুখে বলল, কেন বলুন তো? এই প্রশ্নের উত্তর জেনে আপনার কি কাজ? মেয়েটা এখনো হাসি মুখ নিয়ে তাকিয়ে আছে সুমুর দিকে। মুখে লজ্জার আভাস নিয়ে বলল, জানো আমি শেহরাজের অনেক বড় ফ্যান। শুধু ফ্যান না, আমি শেহরাজকে অনেক ভালোবাসি, কিন্তু কোনোদিনও ভাবিনি মানুষটাকে কখনো দেখতে পাবো। জানো আমি ইনস্টাগ্রামে ওকে কত টেক্সট দেই, কিন্তু ও উত্তর দেওয়া তো দূরে থাক, মেসেজ রিকোয়েস্ট অ্যাকসেপ্টই করে না। মেয়েটার কথা শুনে সুমুর পা থেকে মাথা পর্যন্ত জ্বলে যাচ্ছে। তবুও নিজেকে স্বাভাবিক রেখে বলল, কিন্তু আপনি এগুলো আমাকে কেন বলছেন আপু? এই সব শুনে আমি কি করব? তুমি আমাকে একটু হেল্প করবে?
সুমুর কপালে এর মাঝে কয়েকটা ভাঁজ ফেলে বলল, কি হেল্প? মেয়েটা তার হাত থেকে ভাঁজ করে একটা কাগজ দেখিয়ে বলল, এইটা একটু সেহরাজকে দিতে পারবে? সুমু লামিয়ার হাতে থাকা কাগজটার দিকে এক পলক তাকিয়ে আবারও মেয়েটার দিকে তাকিয়ে বলল, সরি। কথাটা বলে সুমু চলে যাবার জন্য পা বাড়াচ্ছিল, তখনই লামিয়া সুমুর সামনে গিয়ে বাধা দিয়ে দাঁড়ালো। সুমু মুখ দিয়ে বিরক্তিসূচক শব্দ করে ভ্রু কুঁচকে মেয়েটার দিকে তাকিয়ে বলল, প্রবলেম কি আপু? মেয়েটার মুখে আগে সে হাসিটার দেখা গেল না, কপালে ভাঁজ ফেলে বলল, তোমাকে পারতেই হবে, প্লিজ এইটুকু হেল্প করো। আপনাকে তো বললাম আপু আমি পারবো না, নিজের জিনিস নিজে গিয়ে দিন। আপনি প্লিজ আমাকে বিরক্ত করবেন না, তাহলে এর পরিণাম আপনার জন্য খুব একটা ভালো হবে না। এইটা মাইশা আপুর শ্বশুর বাড়ি, আমি কোনো ঝামেলা করতে চাই না। মুহূর্তেই মেয়েটা খেপে গেল, রাগ দেখিয়ে বলল, কি করবে তুমি? তোমাকে তো কাজটা করতেই হবে। এই লামিয়াকে তুমি চেনো না। কথাটা বলে সুমুর হাত ধরে জোর করে কাগজটা দিল। এমন কাণ্ডে সুমু নিজের রাগটাকে আর ধরে রাখতে পারল না, আচমকাই লামিয়ার হাত মুচড়ে পিঠের সাথে চেপে ধরল। মেয়েটা ব্যথায় আর্তনাদ করে উঠল। সুমু সেদিকে পাত্তা না দিয়ে দাঁতের সাথে দাঁত চেপে বলল, বলেছিলাম না আপনাকে পরিণাম ভালো হবে না। আমার কপালে কি প্রেমের ঘটক লেখা আছে নাকি? হ্যাঁ, যে আমি আপনার প্রেমের ঘটকালি করব? ভুল মানুষকে দিয়ে ভুল কাজ করাতে চেয়েছেন আপনি, আর সাথে অনেকগুলো ভুলও করেছেন। আপনার প্রথম ভুল, আপনি আমার খান সাহেবের দিকে নজর দিয়েছেন। আপনার দ্বিতীয় ভুল, আপনি আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে দিয়ে এই কাজটা করাতে চেয়েছেন। আপনার তৃতীয় ভুল, আমি বারণ করার সত্ত্বেও আমাকে জোর করেছেন। কি যেন বললেন আপনি? আপনাকে আমি চিনি না। তাহলে আপনিও শুনে রাখুন, এই সুমুকে আপনি চেনেন না। আমার জিনিসের দিকে হাত বাড়ালে সেই হাত আমি ভেঙে রেখে দিব। কথাগুলো বলেই মেয়েটার হাতে ধাক্কা মেরে ছেড়ে দিয়ে চলে গেল সুমু। ব্যথায় মেয়েটার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে, হাতটা অস্বাভাবিক লাল হয়ে গেছে, প্রচন্ড রাগে ফেটে পড়ছে মেয়েটা। শক্ত হাতে চোখের পানি মুছে বিড়বিড়িয়ে বলল, আমার নামও লামিয়া, এর প্রতিশোধ আমি নেবই। সুমু এসে বসলো সামিয়ার পাশে। আফজাল সাহেব মেয়ের বাড়ির সকলকে একসাথে খেতে বসালো। আনোয়ার সাহেব ফোন করে বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব মেয়ে জামাইকে পাঠিয়ে দিতে। রিসাত সাহেবরা খেয়েই মেয়ে জামাইকে নিয়ে বেরিয়ে যাবেন। আইয়ুব খেতে বসে নাজমিনের প্লেটে এটা ওটা তুলে দিচ্ছে আর বলছে, খাও মেয়ে, ভালো করে খাও। এই বাড়ি নিয়ে আমার সাথে ঝগড়া করতে শক্তি লাগবে তো। শক্তি না পেলে ঝগড়া করবে কিভাবে? ঝগড়া করতে শক্তি লাগবে তো। খাও, খেয়ে শক্তি বাড়াও। আইয়ুবের কথা শুনে সকলে খাচ্ছে আর ঠোঁট টিপে হাসছে। নাজমিন কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে আইয়ুবের দিকে, কিন্তু কিছুই বলছে না। সকলের খাওয়া শেষ, বিদায়ের পালা। নয়নের আর কোনো ভাই বোন না থাকায় লামিয়াকে সাথে নিল। লামিয়া মহাখুশি, এই সুযোগে সে সুমুকে শিক্ষা দিতে পারবে আর শেহরাজের আশেপাশে থাকতে পারবে বলে। সকলের থেকে বিদায় নিয়ে রওনা হলো রিসাত সাহেবরা। বাড়ি ফিরতে ফিরতে রাত 8টা বেজে গেল। সকলে অনেক টায়ার্ড। মাইশা আর নয়নকে মাইশার রুমে থাকতে দেওয়া হলো। আসার পর থেকে আনোয়ার সাহেব নিজের মেয়ে জামাইয়ের আপ্যায়নে কোনো ত্রুটি রাখেননি, এটা ওটা খাইয়েই যাচ্ছেন। রাত 10টা পর্যন্ত সকলে আড্ডা দিয়ে ঘুমোতে চলে গেছেন। আড্ডায় সকলে মিলে ঠিক করেছে পরশু ঘুরতে যাবে, কিন্তু কোথায় যাবে এখনো ঠিক করেনি, কাল ঠিক করবে। আজ সবাই টায়ার্ড, তাই ঘুমোতে চলে গেছে। ঘড়িতে সময় রাত 12টার কাছাকাছি। মিনা বেগম, খুশি বেগম আর ইফতিয়া জেগে আছেন। কি এমন কথা আপা, যার জন্য এত রাতে ফোন করে ডেকে আনলেন? আবার আপনার ভাইকেও বলে আসতে নিষেধ দিলেন? ভাবি, আপনি সুমুকে কষ্ট পেতে দেখতে চান? হ্যাঁ চাই আপা। এই মেয়েটার জন্য আমার ছোট মেয়েটাকে কত কষ্ট পেতে হয়। আপনার ভাইজান সব সময় আমার মেয়েকে ওর সাথে তুলনা দেয়। কেন? কি এমন আছে ওই সুমুর মধ্যে যে আমার মেয়েকে এর মতো হতে হবে? মেয়েটা আমার কাছে এসে কাঁদে, মা হয়ে সহ্য হয় না আমার। আমি চাই ওই সুমু কাঁদুক, কিন্তু কিভাবে আপা? খুশি বেগম হেসে বললেন, আমার কাছে একটা প্ল্যান আছে ভাবি। মিনা বেগম ভ্রু কুচকে বললেন, কি প্ল্যান? সুমুর বিয়ে দিয়ে। মিনা বেগম অবাক হয়ে তাকিয়ে বললেন, বিয়ে? কিন্তু কার সাথে? আমার বান্ধবী হাসনার ছেলের সাথে। ছেলেটা খুব ভালো, একটা মেয়েকে খুব ভালোবাসে, কিন্তু হাসনার সেই মেয়েকে একদম পছন্দ না। হাসনা গায়ে হলুদে এসে সুমুকে পছন্দ করে, আমাকে জানায়, আমিও রাজি হই। কিন্তু ভাবি, ছেলেটা তো অন্য একটা মেয়েকে ভালোবাসে, সুমুকে বিয়ে করতে কেন রাজি হবে? খুশি বেগম বাঁকা হেসে বললেন, সেই ব্যবস্থা করে ফেলেছি। গায়ে হলুদের দিন আমি সুমুর কিছু ছবি হাসনাকে দেই ওর ছেলেকে দেখানোর জন্য, কিন্তু ওর ছেলে তো ছবি দেখলই না। কল করে হাসনা আমাকে জানায়, ছেলে কিছুতেই রাজি হচ্ছে না, ইভেন মেয়ের ছবি পর্যন্ত দেখেনি। তখন আমি হাসনাকে বলি অসুস্থতার নাটক করে ছেলেকে রাজি করাতে। হাসনা আমার কথা মতো কাজ
করে। এখন হাসনার ছেলে হাসনাকে কথা দিয়েছে যে সে তার মায়ের সব কথা শুনবে, নিজের ইচ্ছেতে না হোক বাধ্য হয়ে ছেলেটা বিয়েতে রাজি। আর এতেই আমার লাভ। বিয়ের পর সুমু স্বামীর ভালোবাসা কোনো দিনও পাবে না। আর হাসনাও সুমুকে বাড়ি কাজের লোকের মতো করে রাখবে, অত্যাচার করবে, কথা শোনাবে। সুমুকে সারা জীবন চোখের জল ফেলতে হবে। কথাগুলো বলেই হেসে উঠলেন খুশি বেগম, সাথে মিনা বেগম আর ইফতিয়াও হেসে উঠল। হাসি থামিয়ে খুশি বেগম বললেন, ভাবি, ভাইজানকে আপনার রাজি করাতে হবে। এই শুক্রবারই সুমুর বিয়েটা দিয়ে দিতে হবে। আড়াল থেকে সব কথাই শুনলো দুজন মানবী। কথাগুলো শুনে আর 1 মিনিটও দাঁড়ালো না তারা। ছাদের দিকে পা বাড়ালো। ছাদের এক কোণে 2 হাত পকেটে গুজে দাঁড়িয়ে আছে কালো হুডি পরিহিত একজন লোক। মানবী এই দুজন লোকটার পিছে এসে দাঁড়ালো। লোকটার পিছে না তাকিয়ে বলল, এনি আপডেট? একজন মানবী খুশি বেগমের পুরো প্ল্যানের কথা খুলে বলল লোকটাকে। কথাগুলো শুনে লোকটা বাঁকা হাসলো মুখে, বলল, ছেলেটা নাম্বার জোগাড় করে দিতে পারবে? জি পারবো। ওকে, ট্যুর থেকে আসার পর ছেলেটার নাম্বার জোগাড় করবে আর এই ফোনটা রাখবে। যে কোনো আপডেট এই ফোনটার মাধ্যমে আমাকে জানাবে। ফোনটা হাতে নিয়ে মানবী দুজন চলে গেল। লোকটা আকাশের দিকে তাকিয়ে বাঁকা হেসে বিড়বিড়িয়ে বলল, তোমাকে আমার থেকে কি করে নিতে পারবে না। সি উইল বি মাই সুইট হার্ট। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।